ক্যাবিনেট গঠন করা সেটা অবৈধ, মাননীয় প্রধানমন্ত্রী অবৈধ। আমি সবসময় সরকারের বিরুদ্ধে কথা বলি। আবার সরকার বিরোধী কথার চাহিদাও কি বেশি? ওইটা আমার জানা দরকার নেই। আমার জানা দরকার হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 2/3 মেজরিটি পাওয়াটাকে যদি মনে করে যে ভাই আমি তো সর্ব হয়ে গেছি। ভাই আপনার এই 31 দফার ভিত্তিতে কি আন্দোলন হয়েছিল? জুলাই আন্দোলন, জুলাই আন্দোলন তো জুলাইতে শুরু হয় না, জুলাই আন্দোলন শুরু 2008 সাল থেকে। তাহলে আপনি আজকে স্বীকার করে নেন জুলাইয়ে আপনারা দিচ্ছেন পুলিশকে মেরেছেন, আপনি পুলিশ স্বীকার করবেন? কেন দিচ্ছেন রে ভাই? আরে না, মুক্তিযোদ্ধারা পুলিশ অদ্ভুত কথা। হ্যাঁ ভাই, আপনাদের ঘটনাগুলো সাংবাদিকতার আড়ালে যে কি করেন। জামাত অনুবীক্ষণ যন্ত্রের উপর, জামাত যদি প্রপার বিরোধী দলের মতো আচরণ করে, আমি যে জামাতের কাছে প্রত্যাশা করি এই জামাত বিএনপি এই কাজটা করতে পারলো কি পারলো না, এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে জনগণকে অবহিত করবে। এই যে দেখো বলছে কিন্তু পারে নাই, এই যে বলছে চাঁদাবাজি বন্ধ করবে, এই আপনার দ্রব্যমূল্য কমাবে, এই রাস্তায় রাস্তায় আদাবাজি হচ্ছে, ওর লোকরাই করছে। জামাত যদি ওই কাজটা করে, ওইটা হবে আমার বিবেচনা। আমি জামাতের কাছে, জামাত কেবল না, জামাত, এনসিপি, অন্য যে দলগুলি আছে সবাই বিরোধী দল, তাদের আলাদা ওই কাজগুলি করে, তাহলে আমি পার্সোনালি হ্যাপি হবো। না, এটা একটা তারা কাজের কাজ করছে, তারা এদেরকে প্রকাশ করে দিয়েছে, ভাই আপনি বলছিলেন কিন্তু আপনি করেন নাই। বিএনপি হচ্ছে শহীদ রাষ্ট্রপতির সাথে বিএনপি নেই। সো তাহলে বিএনপি প্রথম হচ্ছে তার জন্মই হলো এই সংবিধানের আউটসাইড থেকে। এবার আছে দ্বিতীয় জায়গায় আমি একটা ক্লিপ দেখাবো। এই ক্লিপটা দেখানোর পরে আমি আপনার এই সাইফারিয়ার সাথে এটা ভালো করে তো বোঝা যাচ্ছে না, আপনি একটু মুখে বলেন। আচ্ছা, আমি মুখে বলেছি। এই উনি বলতেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন হবে গণভোটে, আপনারা যদি দেখতে পান। আচ্ছা, এটা কে বললেন? ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রপতির কাছে শপথ নিছেন, রাষ্ট্রপতির কাছে তো শপথ নিছেন কোন কিসে? 3rd শিডিউলে, তাই না? 3rd শিডিউলে কেয়ারটেকার গভর্নমেন্টের কিছু আছে? ইন্টারিম গভর্নমেন্টের শপথের কোনো বিধান আছে? তাহলে যদি না থাকে আপনি যদি আপনি একটা মানবো আর একটা মানবো তা হবে না। তাহলে এই তৃতীয় তফসিলে সংবিধান অনুযায়ী ইউনূস সরকার গঠিত হয়নি। তাহলে ইউনূস সরকার যদি এই তৃতীয় তফসিল অনুযায়ী গঠিত না হয়ে থাকে, তাহলে গত 18 মাসে যা কিছু হয়েছে সব অবৈধ, আমার ভোট অবৈধ, এই ক্যাবিনেট গঠন করা সেটা অবৈধ, মাননীয় প্রধানমন্ত্রী অবৈধ। আমি সবসময় সরকারের বিরুদ্ধে কথা বলি, সব সময়। এখন বলেন যে কেন বলো তুমি সরকারকে অপছন্দ করো? অপছন্দ না, সরকারের বিরুদ্ধে কথা বলা সহজ মানে মানুষের তো অপূরণ চাহিদা। এখন আমি মানুষের যে অপূরণ যে চাহিদাগুলি পূরণ হয় নাই সেটা নিয়ে আমি কথা বলি। আবার সরকার বিরোধী কথার চাহিদাও কি বেশি? ওইটা আমার জানা দরকার নেই। আমার জানা দরকার হলো যে মানুষের চাহিদা বেশি, মানুষের যে চাহিদাগুলি পূরণ হয় নাই সেটা নিয়ে কথা তো আমি বলতেই পারি। ওটা বলে সরকারের বিরুদ্ধে যাবেই, অবদান যাবে। তা সরকারকে চাপে রাখা, আমার হিসেবে বললো সরকারকে চাপে রাখা, সরকারকে চাপে না রাখলে পরে সরকার বেয়ারা হয়ে যায়। তো উনারা যেভাবে সবকিছুকে মব দেখানোর চেষ্টা করছে, তো জুলাইকেও তো তারা, আমার মনে হয় যে অনেকের ভাষায়, আওয়ামী লীগের ভাষায় তো জুলাইও তাদের কাছে মব। তো তারা যদি এখন ওই আওয়ামী লীগের চোখে আন্দোলন সংগ্রামগুলোকে দেখতে চায়, তাহলে তো আসলে সমস্যা। এখন একজন ব্যক্তি যে দীর্ঘদিন তার লড়াই সংগ্রাম আছে, সে গুম ছিল, শিলংয়ে ছিলেন, তো তিনি যে প্রক্রিয়ায় ফিরে আসলেন, যে জুলাইয়ের জন্য যে ফিরে আসলেন, আওয়ামী লীগের চোখে যে মবের জন্য তিনি ফিরে আসলেন, ফিরে এসে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন, এখন তিনিও যদি সেই লেন্সে বাংলাদেশের মানুষের প্রতিবাদের ভাষাকে দেখতে চায়, তাহলে তো সমস্যা। এবং আমার বন্ধুরাও যদি এরকম করে কথা বলেন, সেটাও একটা বড় সমস্যার কারণ হবে। কারণ আজকে ডে 1-এই যদি তাদের ভাষা এরকম হয়, গণতান্ত্রিক প্রতিবাদের চর্চা হিসেবে আমি মিটিং করব, আমি মিছিল করব, আমার প্রতিবাদের যতগুলো ভাষা আছে সবগুলো আমি ইউজ করব। তারা যদি স্বৈরাচারের মতো আচরণ করে, তাহলে সর্বোচ্চ যেই জুলাইতে যেই প্রতিবাদ সংগ্রাম আছে সেটাও আমরা করবো। এটা তারেক রহমান বলেন, সালাউদ্দিন সাহেব বলেন, হাবিব ভাই বলেন, যারা আছেন তাদের বিরুদ্ধেই করবো। প্রথম থেকে আপনাদের ওই প্রস্তুতি থাকে? হ্যাঁ, অবশ্যই থাকবে। মানে এই সুযোগটা তো তাদের দেওয়া যাবে না, কারণ যেই লড়াই সংগ্রাম করে, যেই রক্তপাত হওয়ার পরে, শহীদের ফলে আজকে এই সুযোগটা আমরা পেয়েছি, আমরা কি আবার তাদেরকে সেই সুযোগটা আবার করে দিব নাকি? আপনারা স্বৈরাচার হন, আবার আমাদের 2000-কে শহীদ করেন, তারপর আবার আপনারা চলে যান ইন্ডিয়াতে, এরকম তো এবার সুযোগ থাকবে না। 2/3 মেজরিটি সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 2/3 মেজরিটি পাওয়াটাকে যদি মনে করে যে ভাই আমি তো সর্ব হয়ে গেছি, আপনারা তো এখন আর এখানে দুটো প্রমাণ উপস্থাপন করতে পেরেছেন? আর হ্যাঁ, ডেফিনেটলি অনেক জায়গায় তো প্রমাণ উপস্থাপন করা হয়েছে। একটা দুটো বলেন।
আপনাকে আমার আসনেরই প্রমাণ আমি আপনাকে শেষে দেখাবো না, হ্যাঁ? আচ্ছা আমার সিরাজগঞ্জ 6 আচ্ছা কিভাবে ভোট কাটতে হয়েছে সব বলে এটা দেব। নিয়ে আমরা এখন কথা না। না, না, আমি অন্য কথা বলছি। আপনি যেহেতু আমার করতেছেন আসনে তো। হয়েছে, আচ্ছা, আমি অলরেডি শেষ করেছি। 32টা আপিল ফাইল হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তো এটা না চারিদিকে না দেখে না লড়তেছেন ইয়ে করে ফাইলে? বলি না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো সেই জায়গা থেকে ধরেন যে এই কারচুপিগুলো যখন হওয়ার পরে তারপর আমরা তো দেশের স্ট্যাবিলিটি চাই দেখে, আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই দেখে আসলে আমরা অনেক ক্ষেত্রে এটা মেনে নিয়েছি। ভাই, আপনার এই 31 দফার ভিত্তিতে কি আন্দোলন হয়েছিল, জুলাই আন্দোলন? জুলাই আন্দোলন তো জুলাইতে শুরু হয় না, জুলাই আন্দোলন শুরু হয়েছে 2008 সাল থেকে। আচ্ছা, আন্দোলন ওই কয়দিনই আন্দোলন হয়েছে নাকি? হ্যাঁ, সেটা আমরা আমরা দেখছি। যে জেলে গেলাম, আমরা রিমান্ডে গেলাম, ইলেকট্রিক শক খেলাম, শত শত ঈদের পর আমরা মামলা হলো, অপেক্ষা করতাম এমনি হয়েছে, আন্দোলনের জন্য। এমনি হয়েছে, এমনি হয়েছে। ভাই, ঈদের জুলাই পর আন্দোলনটা বিএনপির আন্দোলনের জন্য বিতর্কে অপেক্ষা যাচ্ছে না। জুলাই আন্দোলনটা বলি, জুলাই আন্দোলনটা যদি ওই সরকারের যদি কপাল দুর্ভোগ টেনে না নিয়ে আসার জন্য যদি কোটা বাতিল করে দিয়েছিল না, ওই কোটা ফিরে না নিয়ে আসতো তো জুলাই আন্দোলন হতো? হতো না। কেন হবে? আন্দোলন তো হলো সেটাই, কোটা। আপনারা যে কতটা না না সম্পৃক্ত ছিলেন না আপনার না, এই আমি বক্তব্যেই সম্পৃক্ত বোঝা ছিলাম যায়। মানে, আমি সম্পৃক্ত ছিলাম মানে, ওনাকে বলতে দেয়। আমি সম্পৃক্ত ছিলাম না মানে তাহলে এরকম উল্টাপাল্টা যুক্তি আপনি দিয়েছেন। উল্টাপাল্টা যুক্তি না। আমি আন্দোলন করেছি, নিজে গড়ে তুলেছি। বাংলাদেশ যে কয়টা আন্দোলন হয়েছে, জুলাই যদি কেন হলো সেটা ভাই আপনার 90 এর সময় না, সেই 90 না, ইয়া থাকতে 90 হবে। আন্দোলন কিন্তু কঠিন আপনি আন্দোলন ছিল। জুলাইকে নিয়ে এরকম ভুল ব্যাখ্যা দিয়েন না। আমি তো পরিষ্কার বলছি, যদি কোটা যদি আবার ফিরে না নিয়ে আসতো তাহলে আন্দোলন যাওয়ার দরকার ছিল আমাদের। পরে তো ছিল না। এটা ফিরে আনলো, মানে পরে তো এটা পরিবর্তন করে দিল। আর পরবর্তী তো আন্দোলনের পরে তাহলে আন্দোলন তো তখন শুরুই হতো আন্দোলন না। শেষ হয়ে যাওয়ার কথা ভাই। আন্দোলন শুরুই হতো না, শেষ হবে কেন? তখন তো পানি অনেকদিন এগিয়ে গড়ায় গেছে। যদি না নিয়ে আসতো, যেমন ছিল তখন কোটা বাতিল, আর কি ওই আন্দোলন হতো, বৈষম্য আন্দোলন হতো? এই মোমেন্টামটাকে গ্রিপ করাটাও তো একটা এইটা না, strategy। এটা তো হতোই তো না। আমি যদি এখানে একটা গুণ না রাখি তাহলে পিপল এখানে আসবে না। আর গুণটা আন্দোলনের রাখছি বলে momentum people আসছে। shift করা, এটা আমি planning, plotting, এটা এইটা নিয়ে different তর্ক জিনিস। করে লাভ নেই, কারণ- ঈদের পরে আন্দোলন করব, আর ওইটা কথা বলে লাভ নাই। আপনারা যারা- ভাই, ঈদের পরে এইটা আন্দোলন করে- ওসব করে লাভ নেত্রী নাই। কি বলছে? ওইটা ঈদের পরে আন্দোলন করে ওসব দিয়ে লাভ নাই। পারবেন আপনি যদি এইসব বলে লাভ নাই। আচ্ছা, আপনার কাছে এখানে যখন আসবো আসি- তখন শুনবো। বেগম শোনেন, খালেদা শোনেন। শাহরিয়ার ভাই, আচ্ছা, জি। আপনারা শোনেন, এত অস্থির হলে তো হবে না। ইউনূস সরকার ভালো না, কিন্তু খলিল সাহেব খুব ভালো। বলিনি আমি এটা না, আপনার কথা বলিনি, এমনি বলতেছি যে ইউনূস সরকার তো ভালো না। আপনি তো বললেন ইউনূস সরকার ভালো না, কিন্তু খলিল সাহেব আমি খুব ভালো। specifically আসিফ নজরুলের কথা বলছি। আচ্ছা আচ্ছা, আমি সেটা বলিনি ভাই, কোন তর্কে যাচ্ছি না। Okay. ইউনূস সরকার ভালো না, কিন্তু খলিল খুব ভালো। আর হচ্ছে দুইজন উপদেষ্টা থেকে রাজনীতি করার এত ইচ্ছা, তাহলে পদত্যাগ করে রাজনীতি করো। আর এখন খলিল সাহেবকে উপহার দেওয়া হয়, কারণ উনি অদিত দোভালের বন্ধু। থার্ড কথাটা আসে, আইনমন্ত্রী, attorney general। আর একটা কথা শোনেন, আপনি জুলাই মব বললেন তো, মবের জন্য একটা ছেলে ইন্ডিয়ান এয়ারওয়েজে ট্রানজিট প্যাসেঞ্জারকে আজকে আপনি রেখে অ্যাসল্ট করলেন। কি তার দোষ? সে জুলাই যোদ্ধা। দয়া করে মব বলেন না। একটা ট্রানজিট প্যাসেঞ্জারকে আপনি কোনোদিন কোনো জায়গায় ইমিগ্রেশন আটকাতে পারেন না, বিকজ হিজ ফাইনাল ডেস্টিনেশন ঢাকা। আপনি দিল্লিতে তাকে আটকায় একটা ফ্লাইট মিস করে। লিসেন টু হিম। তাকে কেন জিজ্ঞাসা করা হলো তুমি জুলাই তুমি পুলিশকে মারছো? তোমার এই কারণে তাকে সেই সকাল বেলা থেকে বিকাল পর্যন্ত রাখলো। আপনারা মব এই বলে বলে জুলাইকে মব বলেন না। থার্ড যে কথাটা বলি শোনেন, শাপলা চত্বরে হত্যাকারী বা জুলাই হত্যাকারীরা, মানে তাদেরকে এখন পর্যন্ত কোনো ফতুয়া দেখলাম না। এটা যারা করছে তাদেরকে ভোট দেওয়া হারাম। অনেক ফতুয়া দেখি জামাতকে ভোট দেওয়া হারাম, কিন্তু শাপলা চত্বরে যাদেরকে হত্যা করা হলো এবং জুলাইকে যাদেরকে হত্যা করা হলো তাদেরকে ভোট দেওয়া হারাম, এটা শুনলাম না এখন পর্যন্ত। আর যেটা বললেন এটা দুঃখের বিষয় যে জুলাই সনদ এখন রক্তের দাগ শুকায়নি। হাদি এখনো চোখের সামনে ভাসে। আপনাদের সবার সামনে আমার মনে হয় ভাই যেটা বললেন সাইদ, এটা আমাদের সবার। এবং আমি হাবিব ভাইকে একটা কথা বলি, শোনেন, ক্ষুদিরাম প্রীতিলতা থেকেই এই বাঙালির আন্দোলন শুরু। তা আজকের এই 90 বা 71 সাল না, আমাদের আন্দোলন সেই 1947 সালে যখন আমরা অবিভক্ত বাংলার আন্দোলন করছিলাম সোহরাওয়ার্দীর নেতৃত্বে, এবং লর্ড মাউন্টব্যাটেনের যে থার্ড পরিকল্পনা, আমরা স্টেটস হতে চাইছিলাম, সেদিন থেকেই তো আপনি একটা অকল্পনীয় ভাবে আমাদেরকে ভাগ করা হলো। পৃথিবীর কোন দেশ আছে এইভাবে ভাগ করা হয়? তা আমরা তো সেই আন্দোলন করতে, তাই বলে তো এটাকে বলা যাবে না যে 90-এর ধারাবাহিকতাই জুলাই না। প্রতিটা জিনিসেরই একটা কি মোমেন্টাম থাকে, আলাদা আলাদা বিষয়বস্তু জুলাই আছে। মোমেন্টাম আছে। কারণ আমি একটু আগে যে ভিডিওটা দেখাতে চাই, দেশনেত্রী কি বলছেন, তোমরা আর এই স্লোগান দিও না, খালেদা জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই, এটা তো আপনিও দেখছেন।
কম দুঃখে দেশনেত্রী এই কথা বলছেন? কারণ সে যেদিন তাকে জেলে নিয়ে যাওয়া হলো, আমরা কয়জন স্বেচ্ছায় কারাবরণ করছি? মহাত্মা গান্ধীরা স্বেচ্ছায় কারাবরণ করেনি ভাই? হাবিব ভাই করছে না করেনি? এই ছেলেগুলো যদি সেদিন ডিবির কাছে মায়ের আপোষ করে বন্ধ হয়ে যেত, যেমন মির্জা ফখরুল ইসলাম বলেননি যে এই আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নাই, সেটা স্টেটমেন্ট দিছে ইন ফ্রন্ট অফ পাবলিক। জি। তাহলে আমরা সেজন্য বলছি মব বলে জুলাইকে কোনোভাবে আন্ডারমাইন করা যাবে না। আর ডক্টর ইউনূস বলতেছে সারা পৃথিবী মনে রাখবে ডক্টর ইউনূস একমাত্র লোক যে ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলছে, যে ডক্টর ইউনূসের জন্য কথা রেখে ইলেকশন দিয়ে সে চলে গেছে। আজকে তার ব্যাগটা ঠেলার জন্য কেউ ছিল না কোথায়, শাহজালাল এয়ারপোর্টে, বোধহয় সে ছবিটা আমরা সবাই দেখি। এটাই বাস্তবতা। জুলাইয়ে যারা আন্দোলন করেছে সমন্বয়কারীর বা এই যে সাইফ মোস্তাফিজরা কি বলেছে কখনো যে আমরা পুলিশকে মেরে ফেলেছি, পুড়িয়ে দিয়েছি, আপনাদের পরিণতি এটা হবে? সে তো আত্মস্বীকারোক্তি দিয়েছে হত্যার। একটি রাষ্ট্রে যখন আইনের শাসন থাকে তখন অবশ্যই এটার জবাবদিহিতা করতে হয়। সে হাবিব ভাইয়ের আগে মুক্তিযুদ্ধের সময় মানুষ ভাই প্রকাশ্যে থানায় গিয়ে একজন পুলিশ কর্মকর্তাকে পুড়িয়ে মেরে কি ধরনের কথা? হুমকি দিয়েছে এবং সত্য সেই জায়গা থেকে মুক্তিযোদ্ধা জবাবদিহিতা চাইছে। এটি অবশ্যই আইনসঙ্গত। এবং আমার কথা শোনেন, এরকম স্টেটমেন্ট তাহলে আপনি আজকে স্বীকার করে নেন জুলাইয়ে আপনারা পুলিশকে মেরেছেন, আপনি স্বীকার করবেন? দিচ্ছেন রে ভাই, আরে না, মুক্তিযোদ্ধারা মিথ্যা কথা চিল্লে বললে কিন্তু সত্য হয় না। হাবিব ভাই বলুন, হাবিব ভাই বললে হবে কি? আমি তো বাংলাদেশের বলছেন যুদ্ধের ময়দানে। তাই আমার কথা শোনেন, ওই ছেলে থানায় গিয়ে বলেনি যে আমরা অমুক এসআই কে পুড়িয়ে মেরে ফেলেছি, বলেনি? না। কে মিথ্যা কথা বলছেন? ওইখানে ভাই মিথ্যা কথা বলছেন এলাকাবাসী। এলাকাবাসী কি তখন তাকে অ্যারেস্ট করছিল কেন? তখন তাকে আটক করছিল কেন বলেন? এটা দাবি করেন তখন তাকে আটক করছিল কেন? তখন তো ইউনূস সরকার, ইন্টারিয়াম সরকার ছিল, তখন তাকে কেন আটক করেছিল? পরের দিন আপনারাই তো মব করে আবার তাকে ছাড়তে বাধ্য করেছেন। হ্যাঁ, সুতরাং আমার কথা শোনেন, আংশিক সত্য আংশিক মিথ্যা এটাকে কি বলে আমি জানি না, তবে এটাকে মনে হয় বাটপারি বলে। জি। রাজনীতির মহত্ব করেন, রাজনীতির নামে আসলে ধন্যবাদ। সাইদ মুস্তাফিজ, আমরা একটা শেষ লাইন শুনবো ভাই, আমরা শেষের দিকে। কালের কণ্ঠ ওই আংশিক সত্যগুলাই ওনারা প্রকাশ করে এবং ফ্যাব্রিকেটেড করে যত রকম মিথ্যা আছে আমরা পুরো সেটা হচ্ছে সত্যই যে প্রকাশ করি। সাইদ ভাই, শোনেন আমার কথা বলতে দেন ভাই, আমরা শেষ ভাই, প্লিজ আপনাদের একটু বলতে দেন ভাই, একটু বলতে দেন। নতুন পীরের আবির্ভাব এগুলো আমরা সত্যি। হ্যাঁ ভাই, আপনাদের ঘটনাগুলো শেষ লাইনটা শুনবো ভাই। সাংবাদিকতার আড়ালে যে কি কি করেন সেটা আপনারা জুলাই চেতনার আড়ালে ভাই, যত আপনি চাঁদাবাজি লুটপাট করেছেন সাইদ ভাই, সেটা ভাই আপনার কালের কালের কণ্ঠের পেজ দিয়ে কি হচ্ছে না? ওটাতে যা মিথ্যা তথ্য দেন, সাংবাদিকরা চাঁদাবাজি করে। ওটাতে যা মিথ্যা তথ্য আমি যদি দেন, বলি সব এনসিপি, শোনেন, ওটাতে যা মিথ্যা তথ্য দেন, সবগুলো চাঁদাবাজ, আপনি মানবেন? আপনারা তো টকশো দেন, তাহলে সব মিথ্যা বলার দরকার নেই। চাঁদাবাজ। সাইদ মুস্তাফিজ, শেষ লাইনটা শুনবো। সার্কুলেট করেন, মিথ্যা নিউজগুলো তো সার্কুলেট করেন না। জি, আমরা শেষ লাইনটা শুনবো ভাই, আমরা সাংবাদিকরা চাঁদাবাজি করে। শেষ করতে হবে। আপনি সার্কুলেট বক্তব্য করেন। প্রত্যাহার করুন। এই বক্তব্য আপনাদের সাইদ ভাই, কি সাইদ করে? ভাই, আপনার কালের কণ্ঠ কি করে? আপনার কাছে শেষ মন্তব্য যখন শুনতে আসবে তখন আপনি বলবেন যে শেষ লাইনটা শুনবো। যেটাই সাইদ বললাম যে মুস্তাফিজ। তিনি জি যে ভাই। সংবাদপত্রে আছে জি। তারা যেভাবে ফ্যাব্রিকেটেড ভাবে বহুদিন ধরে মিথ্যা জি, তথ্য জি। সংবাদ প্রচার করে যাচ্ছে, তার একটা জ্বলন্ত উদাহরণ তিনি আমাদের সামনে দেখালেন। প্রথমত সিলেটের আমার যে ভাইয়ের কেনে কথা বললেন, উনি কিন্তু মোটেও একবারও কিন্তু এটা বলেনি যে উনি হচ্ছে হত্যা জি। করেছেন বা পুলিশ হত্যা করেছেন। ওইখানে ইনফরমেশন এরকম ছিল, ওইখানকার যে পুলিশ বাহিনী ছিল তারা ওই যে পুলিশের কথা বলা হয়েছে যে তিনি অনেকগুলো হত্যাকাণ্ড জি, করেছেন। অসংখ্য ধন্যবাদ। এবং না, না, সাইদ না, মুস্তাফিজ, ভাই আমাকে জি, বলতে দেন। জি, শেষ তার করতে হবে ভাই। পরিপ্রেক্ষিতে তখন হচ্ছে যে ওইখানকার যে মানুষজন ছিলেন তারা এরকম একটা থানা হামলা করেছেন এবং আমরা আমাদের জায়গা থেকে কোনোভাবেই কাউকে হত্যা করা এটা আমরা কখনোই সমর্থন করি না। অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার কবির ভাই। আমি ভাই শাহরিয়ার ভাই। ভাইকে সাইদ ভাই জি। ধরে নেন এই ছেলেটা আপনার কথার কথা বলে। একেবারে এক লাইনে বলবেন দয়া করে। বলেছি যে ওই ছেলেটা পুলিশ ধরে নেন আপনার কথার প্রসঙ্গে পুলিশকে হত্যা করছে, জি, তাহলে জি, কি জি। ইন্ডিয়া ওখানে আটকাতে পারে? তাহলে শেখ হাসিনা রাখলো জি, ডাক্তার রাকিব, শেখ ডাক্তার রাকিব, হাসিনাকে এক লাইন, কোনো এক লাইন। আইনে রাখলো আর এই ছেলেটাকে কেন?